গুড মর্নিং, সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকের আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার শেষ অংশটা, অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে। আজকে দ্বিতীয় সূত্র এবং হিট ইঞ্জিন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যদি যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে আসবে, তাহলে কিন্তু এই অংশটা বুঝতে সুবিধা হবে। তো আজকের আমরা আলোচনা করতে যাচ্ছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বক্তব্য কিছু, তাহলে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো এই দ্বিতীয় সূত্র অ্যাকচুয়ালি মূল বক্তব্য কি না, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা দেখেছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি করে না, আমাদের হচ্ছে কোন শর্তে ঘটনাটা ঘটতে পারে বা কি একটা ঘটনা তাপের আদান প্রদান বা কোনো একটা জায়গায় যদি তাপ দেওয়া হয় সেই তাপটা কি কি কাজ করতে পারে সেটা বলা ছিল। কিন্তু এই তাপটা কখন কোথায় দেওয়া যায়, কখন এই প্রক্রিয়াটা ঘটতে পারে সেই সম্পর্কে কোনো ধারণা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেয়নি। তো এই প্রথম সূত্রের সীমাবদ্ধতা দূর করার জন্য কিন্তু দ্বিতীয় সূত্রের অবতারণা। দ্বিতীয় সূত্র অনুসারে কি হয় না, দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি প্রক্রিয়াটা কখন ঘটতে পারে বা কোন ক্ষেত্রে প্রক্রিয়াটা ঘটা সম্ভব সেই সম্পর্কে ধারণা কিন্তু দ্বিতীয় সূত্র দেয়, যেটা প্রথম সূত্র আমাদের দিতে পারেনি। তো দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য কিন্তু হচ্ছে কখনোই একটা কিছু তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করা সম্ভব নয়। মানে কি, ধরো মনে করো আমি হচ্ছে হাতে হাত ঘষলে হাত গরম হয়, তার মানে হাতে হাত ঘষছি, হাতটা কি এটা এক্ষেত্রে কি হচ্ছে, এটা কার্য হচ্ছে। তো এই কার্যটা তাপে রূপান্তরিত হয়ে হাতকে গরম করছে। তো এটা ঠিক আছে, একটা কিছু কার্য তাপে রূপান্তরিত হতে পারে, যেটা আমরা জুলের সূত্রে দেখে এসেছিলাম। কিন্তু উল্টোটা, অর্থাৎ আমি কোনো একটা যদি হচ্ছে মনে করো হাতকে আমি হচ্ছে চুল্লির সামনে ধরলাম বা কোনো বারান্দার সামনে ধরলাম, দিলে হাত এমনি অটোমেটিক্যালি আগে এগোবে পিছবে, মানে যেভাবে ঘষছিলাম হাতটা এরকম ভাবে হতে থাকবে, তা কিন্তু কখনোই সম্ভব না। মানে আমি ধরে থাকলে আমার হাত পুড়ে যাবে, কিন্তু তো কখনোই হাত এইরকম ভাবে চলতে শুরু করবে না। তাহলে এইখানে বোঝা যাচ্ছে কি, যে তাপ কার্যকে আমরা তাপে রূপান্তরিত করা সম্ভব, কিন্তু তাপকে কখনোই পুরোপুরি কার্যে রূপান্তরিত করা সম্ভব না। তো এই তাপকে কখনোই যে পুরোপুরি কার্যে রূপান্তরিত করা যায় না, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য। এই বক্তব্যটাকে দুটো আলাদা আলাদা সূত্রের আকারে প্রকাশ করা হয়। একটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি, আর একটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। প্রথম আসি হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াসের বিবৃতিতে কি ছিল, প্রথম তাহলে আসি ক্লসিয়াসের বিবৃতি। দুজন বিজ্ঞানীর আলাদা আলাদা বিজ্ঞানের নাম সূত্র আছে, একটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি, যদিও দুটোর মূল বক্তব্য কিন্তু প্রায় একই। আর একটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি। কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি। তো ক্লসিয়াসের বিবৃতি অনুসারে কি হয় না, ক্লসিয়াসের বিবৃতি বলে কোনো যন্ত্রই নিম্ন তাপমাত্রা, এখানে স্বয়ংক্রিয় কথাটা অবশ্যই যোগ করবে। স্বয়ংক্রিয় মানে যে নিজে নিজে কাজ করে। কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপের সঞ্চালন করতে পারে না। No self-reacting machine can transfer heat from lower temperature to higher temperature. তো এখানে তাহলে এর মানে কি না, ধরো কোনো একটা যন্ত্র হচ্ছে নিম্ন তাপমাত্রা, মানে যেটা টেম্পারেচার কম, সেখান থেকে তাপ নিয়ে বাইরে হায়ার টেম্পারেচারে ট্রান্সফার করবে বিনা কাজ করে, মানে বাইরে থেকে কোনো কাজ বা শক্তি জোগাড় না নিয়ে নিজে নিজে কাজটা করবে, এটা কখনোই হতে পারে না। এটা ছিল হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াসের বিবৃতি অ্যাপ্লিকেশন আমরা কোথায় দেখতে পাই না, তো এই ঘটনাটা যদি আমরা দেখি, যেমন ধরো রেফ্রিজারেটর, ফ্রিজের ক্ষেত্রে আমরা এইরকম একটা ঘটনা দেখতে পাই। মানে ঘটনা দেখতে পাই বলতে এটা অ্যাকচুয়ালি আমরা এই বক্তব্যের সমর্থন আকারে এই ঘটনাটা দেখে। ফ্রিজে কি হয় না, ফ্রিজের ভেতরটা ঠান্ডা, বাইরেটা গরম, অর্থাৎ ভেতরটা লো টেম্পারেচার, বাইরে হচ্ছে হায়ার টেম্পারেচার। তা সত্ত্বেও কি করে, ফ্রিজ হচ্ছে ভেতর থেকে তাপ নিয়ে বাইরে ট্রান্সফার করে। তাহলে এখানে কি হয় না, লো টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে ট্রান্সফার হচ্ছে। তো তাহলে হচ্ছে
হচ্ছে তো বটে, কিন্তু নিজে নিজে কখনোই ফ্রিজকে যদি আমি কারেন্টের সঙ্গে না কানেক্ট করে রাখি তাহলে কিন্তু কখনোই নিজে নিজে হচ্ছে ওই ট্রান্সফারটা মানে লো টেম্পারেচার তারপরেও কারেন্টের সঙ্গে যোগ না করার পরেও ফ্রিজের ভেতরটা যে ঠান্ডা হয়ে যাবে আর বাইরে গরম ভেতর থেকে হিট নিয়ে বাইরে ছাড়তে থাকবে, এই ঘটনা কিন্তু কখনোই হবে না। তার মানে কি, কারেন্টে যোগ করে কি করছে, তাকে আমি এক্সট্রা শক্তি দিচ্ছি। শক্তি দিলে ফ্রিজের কি হচ্ছে না, ফ্রিজের মেশিন হচ্ছে ওকে লো টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট ট্রান্সফার করার মতো প্রয়োজনীয় শক্তি পাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, কিছু বাইরে থেকে দেওয়া কাজ হচ্ছে তাপ ট্রান্সফার বা তাপ সঞ্চালনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাচ্ছে বা সাহায্য করছে। নেক্সট হচ্ছে তাহলে এই গেল, তাহলে দেখা যাচ্ছে কোনো স্বয়ংক্রিয় যন্ত্র আমরা এইভাবে তৈরি করতে পারবো না যেটা নিজে নিজে কি করে লো টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট ট্রান্সফার করতে পারে। নেক্সট হচ্ছে আমরা আসবো কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি। কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি কি ছিল? কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি হচ্ছে একই রকম, কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই কিছু পরিমাণ তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে না। কিছু পরিমাণ তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে না। যেমন ধরো, এটা তো এক্ষুনি বললাম, কোনো স্বয়ংক্রিয় যন্ত্র যদি হচ্ছে পুরো যে তাপটা সে নেয় বা তাকে যে তাপ শক্তির আকারে যে তাপটা তাকে দেওয়া হয়, সেই তাপটাকে পুরোপুরি কার্যে কখনোই রূপান্তরিত করতে পারে না। কিছুটা কি হয় না, কিছুটা তাপ সে ফেরত দেয় বা নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি সেকেন্ড তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বক্তব্য। তো এই দ্বিতীয় সূত্রের দুটো বক্তব্য থেকে মোটামুটি একটা জিনিসই বোঝা যাচ্ছে যে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় হিটের ট্রান্সফার অসম্ভব। মানে তাপ কখনো লো টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হচ্ছে নিজে নিজে কখনোই যাবে না। আর 2 নম্বর হচ্ছে কি হয় না, 2 নম্বর হচ্ছে কিছু পরিমাণ তাপ যদি আমি দেই কোনো মেশিনকে, সে ওই তাপের পুরোটাকে কাজে ট্রান্সফার করে দেবে না, কিছু কি করবে, কিছু ফেরত দেবে বা কিছুটা নষ্ট হয়ে যাবে। তো এর বেসিসেই হচ্ছে হিট ইঞ্জিন এবং রেফ্রিজারেটর তৈরি হয়। তবে সেটা সম্পর্কে আলোচনায় যাওয়ার আগে এইখানে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাহলে একটা প্রক্রিয়া কখন কোথা থেকে হবে বোঝাই যাচ্ছে যে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে তাপে ট্রান্সফার হতে পারে এবং কি হয় না, কিছু যন্ত্রে কিছু তাপ দিলে সেটা কিছুটা কার্যে রূপান্তরিত হবে, কিছুটা হিট আকারে বেরিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কোনো একটা প্রক্রিয়া কখন কোথায় কিভাবে ঘটবে তার সম্পর্কে এখানে বোঝার জন্য এখানে আমরা হচ্ছে একটা নতুন জিনিস আমরা এখানে ইন্ট্রোডিউস করি বা নতুন জিনিস হচ্ছে আমরা এখানে জানতে পারি, সেটা হচ্ছে কি এনট্রপি। তো এই এনট্রপি কি? এনট্রপি হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা রাশি বা এমন একটা অবস্থা, এনট্রপি হচ্ছে এমন একটা রাশি যেটা কি করে না, কোনো একটা বিক্রিয়া বা প্রক্রিয়া, এই টোটাল একটা সিস্টেমে যে হিট ট্রান্সফার হচ্ছে সেটা কোন দিক থেকে কোন দিকে যাবে বা প্রক্রিয়াটা কোন দিক থেকে কোনখানে যাবে, সেই প্রক্রিয়ার অভিমুখ নির্দেশ করে কি এনট্রপি। সবসময় প্রক্রিয়ার অভিমুখ এমন দিকে হয় যেদিকে গেলে কি হয় না, এনট্রপি বাড়ে। তো এনট্রপি বাড়ে যেদিকে সেদিকেই হচ্ছে প্রক্রিয়ার অভিমুখ ওই দিকে হয়। তো এনট্রপি আমরা যদি পরিমাপ করতে চাই, যেমন আমরা আভ্যন্তরীণ শক্তি আমরা দেখেছিলাম কি না, আভ্যন্তরীণ শক্তি হচ্ছে গ্যাসের হচ্ছে অণুগুলোর শক্তি দ্বারা পরিমাপ করা হয়। এনট্রপি একই রকম ভাবে পরিমাপ করা হয়, অণুর বিশৃঙ্খলতার পরিমাপকে এনট্রপি অনেকটা পরিমাপ করে। অর্থাৎ যার গ্যাসের অণুগুলো যত বিশৃঙ্খল হবে তত এনট্রপি কি হয়, বেড়ে যায়। তো এই এনট্রপি নর্মালি দেখা যায় যে প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে, যখন একটা প্রত্যাবর্তক প্রক্রিয়া, আচ্ছা এখানে তাহলে একটু আগে বলে দিই প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, এটা আলোচনা করতে গিয়ে বলে দিই তাহলে প্রত্যাবর্তক প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তক প্রক্রিয়া কি। তাহলে এখানে আগে জেনে নিই, তারপরে আমি এনট্রপির বিষয়ে আলোচনা করছি। তাহলে প্রত্যাবর্তক বা সাইক্লিক প্রসেস, প্রত্যাবর্তক প্রক্রিয়া, আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তক সাইক্লিক বা এটাকে রিভার্সেবল বলা হয়, রিভার্সেবল। আর এটা হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বা ইরিভার্সেবল প্রসেস। তো প্রত্যাবর্তক প্রক্রিয়া বা রিভার্সেবল প্রসেস কি না, কোনো একটা প্রক্রিয়া, মনে করো আমার হচ্ছে এ থেকে বি তে দুটো পয়েন্ট, এ থেকে বি তে একটা কোনো কাজ করে বাইরে থেকে ধরো কিছু পরিমাণ তাপ নিয়ে কি হলো না, এ থেকে বি তে একটা বস্তু গেল, ঠিক আছে। তার বাইরে থেকে তাপ নিল মানে কি, কিছু এ থেকে বি তে কাজ করলো, তাপটা নিয়ে
দিয়ে এ থেকে বিতে গেল। যদি আবার দেখা যায় পুনরায় সিস্টেম নিজে হচ্ছে বি থেকে এতে ব্যাক করে এসছে এবং হচ্ছে ওই যে পরিমাণ তাপ আগে নিয়েছিল সেই পরিমাণ তাপই সে ফেরত দিয়েছে, তাহলে কি হবে না, তাহলে বলা যায় যে এই প্রক্রিয়া তাহলে কি হলো, নেট শক্তির আদান প্রদান কত, জিরো, কারণ আর কোনো তাপের আদান প্রদান, যে তাপটা নিয়েছিল ওটাই ফেরত দিয়ে দিয়েছে, তাহলে হচ্ছে যে কাজ করে এখানে গেছিল ঠিক সেই পরিমাণ কাজ সিস্টেম নিজে করে ফেরত এসছে, তার মানে এখানে নেট তাপের আদান প্রদান হচ্ছে জিরো, মানে নেট শক্তির আদান প্রদান জিরো। তো এই প্রক্রিয়াটা হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস। তার মানে কি, কোনো একটা প্রত্যাবর্তক প্রক্রিয়া তখনই ঘটবে যখন কি হবে না, এ থেকে বিতে একটা বস্তু গেল, যে শক্তি খরচ করে ঠিক সেই পরিমাণ শক্তি সে বি থেকে এতে আসার সময় যদি রিটার্ন দেয়, তাহলে হয় প্রত্যাবর্তক প্রক্রিয়া। অপ্রত্যাবর্তক প্রক্রিয়া কিন্তু তা হয় না। অপ্রত্যাবর্তক প্রক্রিয়া কি হয়, ধরো হচ্ছে এইরকম এ আর এই হচ্ছে আমার বি, তো এ থেকে বিতে হচ্ছে বস্তু গেল ধরো প্লাস কিউ পরিমাণ তাপ নিয়ে বা এবং প্লাস মাইনাস ডব্লিউ পরিমাণ কার্য করলো, মাইনাস ডব্লিউ পরিমাণ কার্য করে এ থেকে বিতে গেল, কারণ এর উপর সিস্টেমের উপর কার্য করা হচ্ছে। নেক্সট হচ্ছে তাহলে যখন রিটার্ন এলো তখন কি হলো না, এ থেকে বিতে আর এলো না, এই সেম মাইনাস ডব্লিউ পরিমাণ, তাহলে কোথায় এলো না, এই প্রক্রিয়াটা যখন যদি এ থেকে বিতে আসতে হয় বা সরি বি থেকে এতে আসতে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, হয় এর থেকে বেশি তাপ লাগবে, বা এখানে এ অ্যাকচুয়ালি এ থেকে বি থেকে এতে আর আসতে পারছে না, তার আগে কোনো একটা পয়েন্ট, ধরো এটাকে আরেকটু কমিয়ে রাখছি, এখানে সি পয়েন্টে এসে হাজির হলো, দিতেই এর এই যে শক্তি সে খরচ করে গেছিল ওই শক্তিটা এর মধ্যে জমা ছিল সিস্টেমের মধ্যে, আমি বাইরে থেকে যে কাজ করেছি বা সিস্টেম যে তাপটা নিয়েছে সেটা সিস্টেমের মধ্যে জমা ছিল, সিস্টেম ওই তাপ বর্জন করে শেষ পর্যন্ত এলো কোথায় না, এ পর্যন্ত আর পৌঁছাতে পারেনি, সিতে এসে থেকে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে কি না, দুটো চক্র, দুটো প্রসেস, এখান থেকে এ থেকে বি, বি থেকে এ, দুটো প্রসেস বি থেকে এতে আসতে পারছে না, তার মানে এ থেকে বিতে যে কাজ করে গেছিল বা যে কাজ সিস্টেমের উপর করা হয়েছিল সিস্টেম সেই কাজে পুরোটা আর ফেরত দিতে পারছে না, কিছুটা নষ্ট হয়ে গেছে। এইরকম প্রক্রিয়াকে বলা হয় অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। তাহলে অপ্রত্যাবর্তকের ক্ষেত্রে কি হয় না, শুরুতে দুটো প্রক্রিয়া মানে শুরুতে এবং শেষে মোট শক্তির পরিমাণ কখনোই সমান হয় না, প্রত্যাবর্তকের ক্ষেত্রে কিন্তু মোট শক্তির পরিমাণ সর্বদা সমান বিপরীত হয়, যার কারণে জিরো হয়ে যায়। তো এই হচ্ছে প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। তো এরপরে চলে আসি এন্ট্রপি, যেটা বলতে বলতে চলে গেছিলাম। তাহলে এন্ট্রপিতে কি হয় না, এন্ট্রপিতে আমি বললাম এন্ট্রপির ক্ষেত্রে হচ্ছে নর্মালি এন্ট্রপির অভিমুখ যেদিকে গেলে এন্ট্রপি বাড়ে, প্রক্রিয়ার অভিমুখ হচ্ছে সবসময় সেই দিকে হয়। তো এখানে এন্ট্রপির ক্ষেত্রে যেটা বলা যে প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এন্ট্রপি বাড়ে না, কেননা যে পরিমাণ শক্তি খরচ করে গেছে ঠিক সেই পরিমাণ শক্তি খরচ করে আবার ব্যাক করে, তাহলে এই জন্য প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির কিন্তু কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয় না, যতটা গেছে ততটা দিতে পারছে না, সেই তত বাকিটুকু শক্তি কোথায় গেছে, অনুর আভ্যন্তরীণ শক্তি বাড়াতে বা অনুর বিশৃঙ্খলতা বৃদ্ধি করতে, অনুর সিস্টেমের নিজের মধ্যে থেকে গেছে ওই শক্তিটা। তো যে শক্তিটা থেকে গেছে, শক্তি সিস্টেমের মধ্যে জমা হয়ে থেকে যাওয়ার অর্থ তার এন্ট্রপি বাড়বে। তো এই কারণে অপ্রত্যাবর্তক প্রক্রিয়ায় ক্ষেত্রে সবসময় এন্ট্রপি কি হয়, বাড়ে। প্রত্যাবর্তক প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, অপ্রত্যাবর্তক প্রক্রিয়া এন্ট্রপি বাড়ে। এবারে আমাদের এই বিশ্বে ঘটমান যে সমস্ত ঘটনা, মানে প্রতিদিন আমাদের নানা রকম প্রক্রিয়া কাজ করছি, নানা রকম বিক্রিয়া হচ্ছে, নানা রকম ঘটনা হচ্ছে এই পৃথিবীতে। তো এই প্রত্যেকটা তার মধ্যে যতগুলো প্রক্রিয়া ঘটে পৃথিবীতে প্রতিদিন, তার মধ্যে বেশিরভাগ প্রক্রিয়া কিন্তু অপ্রত্যাবর্তক বা ইরিভার্সিবল প্রসেস, যে কারণে কি হয় এন্ট্রপি বাড়ছে। তো এই সমগ্র মহাবিশ্বের যদি কল্পনা করি, সমগ্র মহাবিশ্বের সমস্ত জায়গায় বেশিরভাগই অপ্রত্যাবর্তক ঘটনা ঘটার কারণে এই মহাবিশ্বের এন্ট্রপি কি হয়, পরপর প্রতিদিন কি একটু একটু করে এন্ট্রপি বাড়ছে। তো এই হচ্ছে আমাদের এন্ট্রপির ধারণা, যেটা আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে পেয়েছিলাম। মানে অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে ব্যাখ্যা করার জন্য আমরা এই এন্ট্রপি নামক রাশিটা ইউজ করেছি, যেটা কি করে না, এন্ট্রপি আমাদের বুঝিয়ে দেবে কোনো একটা প্রক্রিয়া কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হবে বা যাবে। তো এইবারে তাপগতিবিদ্যার নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন, আমরা জানবো হিট ইঞ্জিন এবং হচ্ছে রেফ্রিজারেটর। তো হিট ইঞ্জিন হচ্ছে কি, প্রথমে আসছি হিট ইঞ্জিন। ফার্স্ট আমি আসছি হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন কি না, হিট ইঞ্জিন হচ্ছে এক প্রকার হচ্ছে যন্ত্র বা মেশিন, যে কি করে না, এইরকম একটা হচ্ছে রিজার্ভার, মনে করো এটা হচ্ছে আমার রিজার্ভার, রিজার্ভার, আর এইখানে হচ্ছে একটা হিট ইঞ্জিন আছে, এটা হচ্ছে হিট ইঞ্জিন, এই চি দিয়ে লিখছি হিট ইঞ্জিন, আর এখানে হচ্ছে আমার
কি আছে, সিঙ্ক। আচ্ছা, এই রিজার্ভার এবং সিঙ্ক সম্পর্কে একটা জিনিস বলে দিই হিট ইঞ্জিন বলার আগে। এই রিজার্ভার এবং সিঙ্ক হচ্ছে, একটা রিজার্ভার হচ্ছে প্রচুর পরিমাণ তাপ ধরে আছে এরকম একটা জায়গা, আর সিঙ্ক হচ্ছে একদমই তাপ নেই এরকম একটা জায়গা। রিজার্ভার থেকে যতই তাপ নেওয়া হোক না কেন, মানে এর এত তাপ আছে, তো এতে ধরো মনে করো এর টেম্পারেচার হচ্ছে T1, এর টেম্পারেচার হচ্ছে T2। তো রিজার্ভারের ক্ষেত্রে এত তাপ আছে রিজার্ভারের মধ্যে যে যতই আমি হিট সরিয়ে নিই না কেন এর টেম্পারেচার কিন্তু T1-এই ফিক্সড থাকবে, টেম্পারেচার চেঞ্জ হবে না। আর সিঙ্ক হচ্ছে একই রকম, সিঙ্ক হচ্ছে একেবারে তাপ নেই এমন একটা অবস্থা আছে, একে যত তাপ দেওয়া হোক না কেন এর টেম্পারেচার সবসময় T2-ই থাকবে, টেম্পারেচারে চেঞ্জ হবে না। তো এই হচ্ছে রিজার্ভার এবং সিঙ্কের বৈশিষ্ট্য। দুটোই হচ্ছে তাপ আধার, একটাতে প্রচুর পরিমাণ তাপ ধরে রাখা আছে যার জন্য সেখানে যতই কমাই না কেন টেম্পারেচারে বিশেষ চেঞ্জ হচ্ছে না, আর একটাতে তাপ একেবারেই নেই এই জন্য যতই দিই না কেন টেম্পারেচারে বিশেষ চেঞ্জ হচ্ছে না। এবার এখান থেকে বোঝাই যাচ্ছে এ যেহেতু তাপ দিচ্ছে তাহলে কি হয়, T1 মাস্ট বি গ্রেটার দেন T2। এটাকে উপরে লিখছি কোথায়, এই দিকটাই লিখছি, T1 মাস্ট বি গ্রেটার দেন T2। তো এবারে এই হিট ইঞ্জিন কি করে না, এই হিট ইঞ্জিন থেকে আমরা হচ্ছে যদি দেখি তাহলে হিট ইঞ্জিন কি করে না, ধরো হিট ইঞ্জিন এখানে আছে Q1 পরিমাণ তাপ নিয়ে কি করেছে, কিছু পরিমাণ QW পরিমাণ কার্য করেছে। এবারে আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদের কি বলে যে Q1 পরিমাণ তাপ পুরোপুরি কখনোই হচ্ছে কার্যে রূপান্তরিত হবে না। তার মানে কি না, কিছু পরিমাণ কার্য আমাকে ফেরত, তাপ নষ্ট হয়ে গেছে বা আমাদের কাজ আকারে পাইনি, সেটা কত না এই Q2 পরিমাণ তাপ আমরা কাজ আকারে পাইনি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি কি Q1 মাইনাস Q2 ইজিক্যাল টু কত, W। তাই দাঁড়ায়, কেননা যে তাপ দিয়েছিল না যেটা ফেরত চলে এসছে, দুটো বিয়োগ করলে যেটা পাবো ওটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান বা কার্য। সিস্টেম হিট ইঞ্জিন হচ্ছে ওই পরিমাণ কার্য করেছে। তো এবারে হিট ইঞ্জিনের ক্ষমতা যদি আমরা মাপতে যে ক্ষমতা, হিট ইঞ্জিন কোনো ইঞ্জিনের ক্ষমতা আমরা বা কোনো ইঞ্জিন কতটা ভালো আমরা যদি বুঝতে চাই তাহলে তার জন্য কি দরকার হয় না, কর্মদক্ষতা নামক একটা টার্ম আমরা ইউজ করি, এফিসিয়েন্সি, কর্মদক্ষতা। তো এই কর্মদক্ষতাকে আমরা এটা দ্বারা ডিনোট করি। কর্মদক্ষতা কি হয় না, আউটপুট বাই ইনপুট হচ্ছে হিসাব হয়, কি পরিমাণ পাচ্ছি আর কত দিচ্ছি। যদি আমরা দেখা যায় যে আমার দেওয়ার তুলনায় পাওয়ার পরিমাণ বেশি তাহলে কর্মদক্ষতা বেশি মানে ভালো, আর যদি দেখা যায় হচ্ছে দেওয়ার পাওয়ার যেটা পাচ্ছি যেটা দেওয়ার তুলনায় অনেক কম তাহলে কর্মদক্ষতা কম। তো এই হচ্ছে কর্মদক্ষতা পরিমাপের রাশি, মানে এটা দ্বারা আমরা কর্মদক্ষতাকে পরিমাপ করি। তাহলে এটা সমান হচ্ছে এখানে আউটপুট কত কি পাচ্ছি না, W হচ্ছে আউটপুট মানে কার্য, বাই হচ্ছে ইনপুট কত না Q1 দিয়েছিলাম, তাহলে W বাই Q1 হচ্ছে এর কি দাঁড়ায় না, এর হচ্ছে কর্মদক্ষতা দাঁড়ায়। এবার W মানে কত না, W মানে এখান থেকে আমরা দেখেছি Q1 মাইনাস Q2, তাহলে এটা সমান লিখতে পারি Q1 মাইনাস Q2 বাই হচ্ছে কত Q1 সমান, তাহলে দাঁড়াচ্ছে কত 1 মাইনাস Q2 বাই Q1। তো এই হচ্ছে আমার একটা হিট ইঞ্জিনের কর্মদক্ষতা। তো হিট ইঞ্জিনের কর্মদক্ষতা এটা যদি হচ্ছে তাহলে এটা 1 হলে এটা যদি এটা 1 হতে গেলে, আচ্ছা কর্মদক্ষতা যদি পুরোপুরি তাপকে কার্যে রূপান্তরিত করতো তাহলে কর্মদক্ষতা কত হতো 100%, কারণ যা নিচ্ছে তাই দিচ্ছে। তাহলে এই 100% হতে গেলে এটা কত হবে না, এটা 1 হয়ে যাবে। এটা যদি 1 হয় তবে এর সঙ্গে 100 গুণ করলে আমরা 100% পাবো। এখন দেখা যাচ্ছে 1 থেকে কিছু বিয়োগ হচ্ছে, তার মানে কি হচ্ছে না 1 এর থেকে কম আমরা হচ্ছে কিছু মান পাবো। তাহলে এখানে হচ্ছে 100% করতে গেলে এটা কি হতে হবে 1, এটা 1 হতে গেলে Q2 কত হবে, Q2 হতে হবে 0, তবে গিয়ে ওই পোরশনটা হচ্ছে 0 হয়ে যাবে, 0 বাই সামথিং তো 0 হয়। তাহলে এখানে হচ্ছে কি হবে না Q2 0 হয়ে যাওয়ার অর্থ হচ্ছে কি হবে, সিঙ্ক অ্যাবসেন্ট, Q2 0 হওয়ার অর্থ হচ্ছে সিঙ্কের দরকার নেই আমার, এদিকে কোনো তাপই আসছে না। সিঙ্ক অ্যাবসেন্ট হলে তাহলে কি দাঁড়ায়, অর্থাৎ নিম্ন তাপমাত্রার আধারের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ নিম্ন তাপমাত্রার আধারের কোনো প্রয়োজন নেই, নিম্ন তাপমাত্রা আধারের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তার মানে কি দাঁড়ায়, তার মানে দাঁড়ায় যে এইখানে সিঙ্ক যেহেতু অ্যাবসেন্ট যোগ্য যদি করে দিই, সিঙ্ক অ্যাবসেন্ট করে দেওয়ার অর্থ হচ্ছে এই পোরশনটা নেই।
তাহলে কি হচ্ছে কিউ ওয়ান তাপ নিচ্ছে, ডব্লিউ পরিমাণ কার্য করছে, যেটা বাস্তবে কখনোই সম্ভব না। মানে এরকম যদি সম্ভব হতো তাহলে ধরো মনে করো আমি একটা গাড়ি চালাচ্ছি, গাড়ি চালানোর জন্য আমার তাহলে হচ্ছে সাইলেন্সারের কোনো প্রয়োজন নেই, কারণ শুধু হচ্ছে কোনো একটা হিট সোর্সের সঙ্গে যুক্ত করে দিলেই গাড়ি চলতে শুরু করবে, মেশিনের কোনো প্রয়োজন নেই, ওকে বাইরে থেকে শুধু একটা হিট দিলেই গাড়ি চলতে শুরু করবে। কিন্তু বাস্তবে তা হয় না, কেননা আমরা দেখি কিছু পরিমাণ জ্বালানির তো দহন হয়, এক্সট্রা হিট আমরা আকারে পেয়ে যাই। তো এইরকম হচ্ছে ব্যাপার। তাহলে বাস্তবে এরকম কিউ ওয়ান হিট নিয়ে শুধু ডব্লিউ পরিমাণ কার্য হবে, কিউ টু এর প্রয়োজন নেই, এরকম ঘটনা কখনোই ঘটা সম্ভব নয়। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি, কারণ যেহেতু কিউ টু কখনো জিরো হতে পারে না, মানে কিউ টু জিরো হলে সিঙ্কের অস্তিত্ব থাকবে না। আমরা জানি হিট ট্রান্সফার সবসময় হায়ার টু লোয়ার কোনো একটা জায়গায় হচ্ছে, যদি এরকম মেশিন চালাতে হয় তাহলে আমাকে অবশ্যই হিটের কিছুটা অংশ রিটার্ন আমরা পাই। সমস্ত মেশিনের ক্ষেত্রেই কিন্তু দেখি যে রিটার্ন আকারে হিট পাই বলেই কিন্তু মেশিন গরম হয়। যে কোনো ইঞ্জিন হচ্ছে গরম হয়ে যাওয়ার একটাই কারণ, যে পুরো তাপটা কার্যে রূপান্তরিত, যে জ্বালানি দহনের ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপটা পুরোপুরি যদি কার্যে রূপান্তরিত হতো তাহলে মেশিন কিন্তু কোনোদিন গরম হতো না। তো তাপের কিছুটা ব্যাক করে বলে মেশিন কিন্তু গরম হয়। তো তাহলে এই ঘটনা তাহলে কখনোই বাস্তবে সম্ভব নয়। আর যেহেতু যে তাহলে কি মানে ইটার মানে 100% বা কিউ টু জিরো হওয়া কখনোই সম্ভব নয়। যেটা আমাকে কে বলে, যেটা আমাকে বলে হচ্ছে কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি। কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি তাই ছিল, কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই কিছু পরিমাণ তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে না। তাহলে কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি আমাদের এই হিট ইঞ্জিন কিন্তু কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতিকে সমর্থন করে। এবার যদি আদর্শ হিট ইঞ্জিন হতো, আদর্শ হিট ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হচ্ছে 100%, কোনো যন্ত্র আদর্শ কখন হবে, যখন তার ক্ষমতা 100% হয়ে যাবে। তাহলে এটা যদি 100% হয় তাহলে কিউ টু জিরো হবে। তাহলে আদর্শ হিট ইঞ্জিনের ক্ষেত্রে এই কিউ টু থাকবে না, বাকি সমস্ত হিট ইঞ্জিনের ক্ষেত্রে থাকে। তো আদর্শ হিট ইঞ্জিনের ক্ষেত্রে কিউ টু থাকবে না, তো আদর্শ ইঞ্জিনের কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, একটা মাত্র হাইপোথেটিক্যাল ব্যাপার, যে আদর্শ ইঞ্জিন যদি হতো তাহলে কিন্তু এইরকম হতো যে কিউ টু থাকতো না, পুরোপুরি তাপকে কার্যে রূপান্তরিত করতে পারতো, যেটা আদর্শ হিট ইঞ্জিনের কোনো অস্তিত্ব বাস্তবেও নেই। এবং কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতিও আমাদের বলে যে আদর্শ ইঞ্জিন তৈরি করা কখনোই সম্ভব নয়। এরপরে আমরা আসবো হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেটর। তাহলে নেক্সট হচ্ছে আমরা আসবো হিমায়ক বা রেফ্রিজারেটর। তো হিমায়ক বা রেফ্রিজারেটর হচ্ছে ঠিক এর উল্টোটা। তাহলে নেক্সট আসছে হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেটর। তাহলে আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে হিমায়ক। তো হিমায়ক বা রেফ্রিজারেটর কি জিনিস না, এইরকম একটা রিজার্ভার আছে একই রকম, এখানে হচ্ছে হিমায়ক লাগানো আছে বা রেফ্রিজারেটর, এখানে হচ্ছে একটা লোয়ার টেম্পারেচারে রিজার্ভার আছে, এর টেম্পারেচার T2, এর টেম্পারেচার T1। তো এইখানে হচ্ছে অবশ্যই মাস্ট বি কি হচ্ছে না T1 মাস্ট বি গ্রেটার দেন T2। তো এইরকম একটা আছে এখানে রেফ্রিজারেটর লাগানো আছে, আমি আর দিয়ে লিখছি। তো এই রেফ্রিজারেটর কি করছে না, এখান থেকে হচ্ছে কিউ2 পরিমাণ তাপ নিচ্ছে, এখানে কিউ1 পরিমাণ দিচ্ছে, কিন্তু নিজে নিজে কিউ2 পরিমাণ তাপকে কিউ1 এ ট্রান্সফার করতে পারছে না, বাইরে থেকে একে ডব্লিউ পরিমাণ কার্য নিতে হচ্ছে। তাহলে এইখানে কিউ1 যেটা আসছে, কিউ1 সমান তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে কিউ2 প্লাস ডব্লিউ, তবেই এটা সম্ভব। কিউ2 এবং এখান থেকে কিউ2 তাপ, ওখান থেকে ডব্লিউ পরিমাণ কার্য নিয়ে কি করছে না আমাকে কিউ1 দিচ্ছে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে, এর ক্ষেত্রে কর্মদক্ষতা বলা হয় না, এর ক্ষেত্রে যেটা বলা হয় ক্রিয়া গুণাঙ্ক। ক্রিয়া গুণাঙ্ক, তাহলে রেফ্রিজারেটরের ক্রিয়া গুণাঙ্ক কত হচ্ছে, রেফ্রিজারেটরের ক্রিয়া গুণাঙ্ক ই ইজিক্যাল টু লিখতে পারি, ই ইজিক্যাল টু হয় কত না আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট কত কিউ1 বাই হচ্ছে ইনপুট কত না ডব্লিউ, আমি বাইরে থেকে দিচ্ছি, তাহলে ডব্লিউ বাইরে থেকে দিচ্ছি বলে কিন্তু কিউ1 এখানে পাচ্ছি। তাহলে কিউ1 বাই ডব্লিউ, তাহলে কিউ1 বাই ডব্লিউ যদি হয় সরি এর আউটপুট হচ্ছে, এর আউটপুট তাহলে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আউটপুট কত না কিউ2 এখান থেকে টেনে তুলছে। আচ্ছা সরি, তা এখান থেকে মেশিন থেকে আমার হচ্ছে আমার দরকার কি এখান থেকে হিট ট্রান্সফার করে উপরে তুলে দাও। তো এখান থেকে কত কাজ হচ্ছে, কাজটা অ্যাকচুয়ালি আমার দরকার এখান থেকে হিট ট্রান্সফার, তো হিট কত ট্রান্সফার হচ্ছে না কিউ2 পরিমাণ। তাহলে কিউ2 পরিমাণ ট্রান্সফার করার জন্য আমাকে ডব্লিউ কার্য দিতে হচ্ছে, তাহলে কিউ2 বাই ডব্লিউ, তাহলে কিউ2 বাই ডব্লিউ ইজিক্যাল টু কত না ডব্লিউ মানে হচ্ছে কিউ1 মাইনাস কিউ2, কিউ1 মাইনাস কিউ2, তাহলে লিখতে পারি কত 1 বাই কিউ1 বাই কিউ2 মাইনাস 1। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি কি না, যদি এখানে হচ্ছে E1 হওয়া কখন সম্ভব না, E1 হতে গেলে আমাকে হচ্ছে এই পোরশনটাকে জিরো হয়ে যেতে হবে, এই পোরশন জিরো হওয়ার অর্থ হচ্ছে
Q1 যদি 0 হয় তাহলে এই পোর্শন নিচের পোর্শনটা হচ্ছে 0 হয়ে গিয়ে E1 হতে হবে। Q1 0 হওয়ার অর্থ হচ্ছে কোনো একটা যন্ত্রে হচ্ছে কি হয় না, এখান থেকে হিট এমনি এমনি সরে যাবে এখানে যদি কার্য অ্যাপ্লাই করা। কিন্তু বাস্তবে তা তো হয় না, বাস্তবে কি হয় না, লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিটের ট্রান্সফার হয় কার্য দিলে। কিন্তু নিজে এই না হলে এখানে কার্য দিলাম আর এখানে হিট বেরিয়ে চলে আসবে, গিয়ে কোথায় যাবে, কোথাও যাওয়ার রাস্তা নেই। তাহলে এখানে কি হবে, অবশ্যই আমার একটা সিঙ্কের দরকার আছে। তাই এখানে আদর্শ একই রকম ভাবে আদর্শ হিমায়ক বা রেফ্রিজারেটরের কোনো অস্তিত্ব থাকতে পারে না। যেটা আমাদের কে বলেছে, ক্লসিয়াসের বিবৃতি বলেছে, যদি আমি কাজ না দিই, মানে যদি W0 করে ফেলি, তাহলে কি হবে না, যদি W0 হয় তাহলে E কত হয়ে যাবে, E হয়ে যাবে ইনফিনিটি। তো বাইরে থেকে কাজ না দিলে এর ক্রিয়া গুণাঙ্ক হয়ে যাবে অসীম। ক্রিয়া গুণাঙ্ক অসীম হওয়ার অর্থ হচ্ছে নিচে এই পোর্শনটা 1 হয়ে যাবে, মানে Q1 Q2 সমান হয়ে যাবে। তবে হচ্ছে কি হয়ে যাবে না, Q1 Q2 সমান হয়ে গেলে তাহলে হচ্ছে এই পোর্শনটা হয়ে যাবে অসীম, যেটার বাস্তবে কখনোই অস্তিত্ব থাকতে পারে না। মানে কোনো কাজ দিলাম না, তাহলে এখানে কি হবে না, এখান থেকে যা হিট নিচ্ছে এখানে তাই দিচ্ছে, কখনোই এটা হতে পারে না। বাইরে থেকে কাজ নিলে তবে এখান থেকে যা হিট নিচ্ছে আর কাজ মিলে ওখানে আরেকটু বেশি হিট ট্রান্সফার করবে। তো এই হচ্ছে ঘটনা, তাহলে একেই বলা হয়। তো এই কারণে হচ্ছে বলা যায় আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক অসীম, আবার আদর্শ হিমায়কের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেটা আমাদের ক্লসিয়াসের বিবৃতি জানিয়ে দেয়। তো এই ছিল আমাদের হিট ইঞ্জিন এবং রেফ্রিজারেটর সম্পর্কে বেসিক ধারণা। এরপরে আমরা আসবো একটা মোস্ট এফিশিয়েন্ট হিট ইঞ্জিন, মানে সবচেয়ে যত কর্মদক্ষতা ম্যাক্সিমাম যতটা করা যায় সেই রকম একটা হিট ইঞ্জিন হচ্ছে কার্নোট ইঞ্জিন। কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা হচ্ছে ম্যাক্সিমাম হয়, এর থেকে বেশি করা কখনোই সম্ভব নয়। তবে বাস্তবে যে সমস্ত ইঞ্জিন হয় সবই হচ্ছে এর থেকে কম হয়। তো এবারে আমরা তাহলে আসবো কার্নোট ইঞ্জিনের সম্পর্কে আলোচনা। তো কার্নোট ইঞ্জিনের সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমরা ইঞ্জিনের সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে নেব। তাহলে প্রথমেই আমরা হচ্ছে একটা ইঞ্জিন কি রকম কাজ করে একটু বুঝি, তারপরে আমরা কার্নোট ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব। মনে করো হচ্ছে এইরকম একটা মনে করো পিস্টন আছে, এরকম একটা গ্যাস চেম্বার আছে বা জ্বালানির দহন হয়, যেখানে এরকম একটা জায়গায় জ্বালানি দহন হয়। তো এখানে একটা আছে পিস্টন এইরকম লাগানো আছে, পিস্টনের সঙ্গে মনে করো, আচ্ছা পিস্টনটাকে এরকম করছি, পিস্টনের সঙ্গে মনে করো এখানে একটা চাকা লাগানো আছে। তো এবারে যখন এইখানে গ্যাস আছে, তো এখানে যখন হিট হচ্ছে বা এখানে যদি ধরে নিই এটাই জ্বালানির দহন চেম্বার, তাহলে এখানে ধরো জ্বালানির দহনে গ্যাস উৎপন্ন হলো, গ্যাস কি হলো, পিস্টনকে সামনের দিকে ঠেললো, পিস্টনকে সামনের দিকে ঠেললে চাকার সঙ্গে সঙ্গে কি হলো, সামনের দিকে ঘুরে এগিয়ে গেল। এরপরে পিস্টন আবার কি হবে, আগের অবস্থায় ফিরে আসবে, যেই গ্যাসটা বেরিয়ে যাবে অমনি কি হবে না, এই স্থানে ফাঁকা গ্যাসের প্রেসারে এগিয়ে গেল। এবারে গ্যাসটা কোনো কারণে যদি এবারে কি হলো, পিস্টন পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসবে। আগের অবস্থায় যখন ফিরে আসবে তখন কি হবে, এই সিস্টেম আবার উল্টো দিকে ঘুরতে শুরু করবে। তো আবার একবার সামনের দিকে পুনরায় গ্যাস তৈরি জ্বালানির দহনের সামনে এগিয়ে যাবে, তারপরে আবার গ্যাসটা বেরিয়ে গেলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এইরকম ভাবে একটা প্রক্রিয়া চলতে থাকে। তাহলে একবার কি হচ্ছে, সামনে এগোচ্ছে, একবার পেছচ্ছে। টোটাল এই প্রক্রিয়াটা হচ্ছে একটা বারে এই দুটো প্রক্রিয়া একসঙ্গে ঘটছে। এই দুটো প্রক্রিয়া মানে এগোনো আর পিছনে মিলিয়ে একটা চক্র তৈরি হচ্ছে। এই চক্রটাকে ইঞ্জিনের বা মেকানিক্যাল ভাষায় বলা হয় স্ট্রোক। তো এই স্ট্রোকের বেসিসে যদি একটাই চক্র হয়, কোনো একটা একবার জ্বালানি দহনে যদি একটা চক্র সম্পাদন হয় তাহলে তাকে বলা হয় ওয়ান স্ট্রোক। দুটো চক্র হলে বলা হয় 2 স্ট্রোক, 3 স্ট্রোক, 4 স্ট্রোক, এইরকম ভাবে বিভিন্ন স্ট্রোকের ইঞ্জিন তৈরি করা যায়। তো এবারে আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে দেখা যাচ্ছে কিনা একটা প্রক্রিয়ার চাকাটা যতটা এগোচ্ছে ঠিক ততটাই যদি পিছিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনকে গাড়িতে লাগিয়ে কোনো লাভ নেই, কারণ আমি এই এগোলাম 2 হাত, অমনি 2 হাত পিছিয়ে এলাম, তাহলে কোনো লাভ নেই। কিন্তু যদি এমন ঘটনা হয় যে পিস্টন চাকাটাকে যতটা সামনের দিকে ঠেলছে ঠিক ততটা পেছাচ্ছে না, অল্প একটু পেছাচ্ছে, তাহলে কি হবে না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের লাভ কিছুটা থাকে। অর্থাৎ তাহলে কি আছে, প্রথমবারে যে কার্য হচ্ছে, প্রথমবারে W, দ্বিতীয়বার W1, অবশ্যই দ্বিতীয়বারের ক্ষেত্রে যেটা ব্যাকে কার্য হচ্ছে রিভার্সে, তার তুলনায় যদি বেশি হয় তবেই হচ্ছে আমার এখানে কর্মদক্ষতা পজিটিভ থাকবে বা মেশিনের ক্ষেত্রে আমরা কিছুটা লাভ পাবো।
তো এবারে হচ্ছে আমরা আসি কার্নো ইঞ্জিন সম্পর্কে। কার্নো ইঞ্জিন হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট এবং হাইপোথেটিক্যাল ইঞ্জিন, যদিও কার্নো ইঞ্জিনকে বাস্তবে তৈরি করা সম্ভব নয়, তবুও গণনার দ্বারা বিজ্ঞানী কার্নোট কি করেছেন, এমন একটা ইঞ্জিন তৈরি করে গেছেন যেটা হচ্ছে সবচেয়ে কর্মদক্ষতা সবচেয়ে বেশি এরকম একটা ইঞ্জিন, এর থেকে বেশি কর্মদক্ষতার ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। তো এই কার্নোট ইঞ্জিন হচ্ছে একটা টোটাল যে সাইকেলটা হচ্ছে 4টা ধাপে সম্পন্ন হয়। সেই 4টা ধাপকে বোঝানোর জন্য আমি একটা পিস্টন আঁকছি এইরকম। এই হচ্ছে একটা আছে গ্যাস চেম্বার, এর উপরে একটা পিস্টন আছে। এবারে এর এই দিকগুলো হচ্ছে সব অ্যাডিয়াবেটিক, মানে তাপের আদান প্রদান হচ্ছে না এই দিকগুলোতে। এটাও একই রকম, শুধু নিচটা দিয়ে তাপের আদান প্রদান হতে পারে। তো প্রথম স্টেপে কি করলাম না, প্রথম স্টেপে হচ্ছে এটা হিট রিজার্ভার। হিট রিজার্ভারের এতে কি করা হলো, একে রাখা হলো। রাখার ফলে কি হবে, রাখার ফলে হচ্ছে বাইরে থেকে তাপ নিচ্ছে। তো বাইরে থেকে এটা এটা এই অংশটা হচ্ছে কন্ডাক্টিং, এক্ষুনি বললাম। তো এখান থেকে হচ্ছে তাপ নিচ্ছে, এখান থেকে তাপ নিয়ে মনে করো টেম্পারেচার হচ্ছে T1। তাই T1 টেম্পারেচারে কি হলো না, আয়তন হচ্ছে সাপোজ আগে ছিল হচ্ছে P1 V1 T1, এখন হলো কত না, এখন হলো P2। চাপ বাড়লো, আয়তন বাড়লো, উষ্ণতা কিন্তু একই থাকলো। কারণ এখানে হচ্ছে উষ্ণতা পরিবর্তন করার প্রশ্ন নেই, কেন রিজার্ভারের থ্রু দিয়ে যেহেতু হিট নিচ্ছে, তো গ্যাসের আভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি হওয়ার কোনো প্রশ্ন নেই। শুধু কি করছে, এই তাপটা নিয়ে এরা বাহ্যিক কার্য করছে এবং উষ্ণতা বৃদ্ধি করছে। তো এইরকম প্রক্রিয়া তাহলে হলো কি, এটা হলো সমষ্ণ প্রসারণ। নেক্সট স্টেপে আমরা যদি এদিকে গ্রাফটাও একই সঙ্গে করতে থাকি, তাহলে এদিকে করলাম হচ্ছে ভি, এদিকে করলাম হচ্ছে পি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, প্রথম ক্ষেত্রে আমার হচ্ছে গ্রাফটা এইরকম, মানে পি কিছুটা হচ্ছে কমলো, যেহেতু আয়তন বেড়েছে তাহলে পি কিছুটা কমবে। P1 V1 T1 থেকে হলো কত না P2 V2 T2। তাহলে আয়তন বাড়ছে, চাপ কিছুটা কমলো, এরকম একটা পয়েন্টে। এটাকে আমি করলাম এ, এটাকে করলাম বি। এবারে বি পয়েন্ট থেকে কি করা হলো, বি পয়েন্টে হচ্ছে এই টোটাল সিস্টেমটাকে তুলে একটা স্ট্যান্ডের উপর বসানো হলো, ইনসুলেটেড স্ট্যান্ডের উপর দ্বিতীয় ক্ষেত্রে বসানো হলো। ঠিক আছে, স্ট্যান্ডের উপর বসানো হলো। এই স্ট্যান্ডের উপর টোটাল সিস্টেমটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে কি করলাম, বসানোর পর এবারে কি করলাম না, এই পিস্টনটাকে এবারে উপরের দিকে বল প্রয়োগ করে টানছি। টানার ফলে কি হবে, এর আয়তন বাড়বে। তাহলে হয়ে গেল কত, আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে চাপও আরো কমবে। তাহলে কমলো কত, P3 হলো, V3 হলো, টেম্পারেচারও কমে গিয়ে কত হলো, T2। তাহলে হয়ে গেল কত না, P3 V3 T2। তাহলে এখানে সেকেন্ড আমরা করলাম। তাহলে এটা হলো কি, এটা হলো সমষ্ণ প্রসারণের পর হলো এটা হচ্ছে রুদ্ধতাপ প্রসারণ। রুদ্ধতাপ প্রসারণ হলো। এবার রুদ্ধতাপ প্রসারণের পর তাহলে কি হবে, নেক্সট হচ্ছে আমাদের, এরপরে আমরা কি করব, এরপরে পুনরায় এই সিস্টেমটাকে আবার একটা হিট সিঙ্কের উপর রাখবো। নেক্সট হচ্ছে কি করলাম না, নেক্সট হচ্ছে এটাকে তুলে আনলাম, তুলে সিস্টেমটাকে কি করবো, সিস্টেমটাকে একটা সিঙ্কের উপর বসিয়ে দেব। এইরকম ইনসুলেটেড ছিল। এখানে একটা হচ্ছে সিঙ্ক, সিঙ্কের উপর বসিয়ে দিলাম, এটা হচ্ছে সিঙ্ক। দিয়ে কি করলাম না, এর উপরে ওয়েট চাপাতে শুরু করলাম। ওয়েট চাপানোর ফলে কি হলো না, ওয়েট চাপানোর ফলে আছে এটা সংকুচিত হতে থাকবে। সংকুচিত হতে গেলে হওয়ার ফলে কি হবে না, প্রেসার বাড়বে, টেম্পারেচার বাড়বে। তো প্রেসার বাড়লো, টেম্পারেচার বাড়লো। আচ্ছা, আগে রুদ্ধতাপটা আঁকা হয়নি, রুদ্ধতাপটা এঁকে দিই। তাহলে রুদ্ধতাপে কি হলো, আরো কিছুটা প্রেসার কমলো, আরো কিছুটা প্রেসার কমলো, আয়তন আরো কিছুটা বেড়ে গেল। এখানে আয়তন কত হয়েছে, সি পয়েন্টে আয়তন হয়েছে P3 V3 T2। এরপর নেক্সট হচ্ছে কি হচ্ছে, নেক্সট হচ্ছে আমরা সমষ্ণ পদ্ধতিতে, অর্থাৎ হচ্ছে এখানে প্রেসার দেওয়ার ফলে কি হচ্ছে না, চাপ বেড়ে যাচ্ছে। চাপ হয়ে গেল মনে করো হচ্ছে P4, আয়তনও কমে গিয়ে হলো কত V4 আর
টেম্পারেচার কিন্তু T2ই আছে, কেন সমষ্ণ পদ্ধতিতে ট্রান্সফার হচ্ছে। তাহলে এইরকম ভাবে হচ্ছে পুনরায় আয়তন আবার কিছুটা বেড়ে গেল, ওটাকে আরেকটু উপর দিকে তুলে দিই, আয়তন আবার কিছুটা এরকম বেড়ে গেল। তো এই আছে আমার ডি পয়েন্ট, যেখানে হচ্ছে কত না P4 V4 T2 চাপ এগুলো বেড়ে হয়েছে। এরপরে নেক্সট আবার পুনরায় কি করা হলো, পুনরায় হচ্ছে জিনিসটাকে একটা স্ট্যান্ডের উপর আবার ইনসুলেটেড একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেওয়া হলো, ইনসুলেটেড স্ট্যান্ডে বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিয়ে কি করা হলো না এটা যেমন ছিল এইরকম ডায়াবেটিক ইনসুলেটেড, তো এখানে কি হলো না একই রকম যেমন ওয়েট চাপাচ্ছিলাম এখানেও তাই করতে থাকলাম, ফলে কি হলো না এখানে ওয়েট আরো কমলো, কিন্তু ইনসুলেটেড হওয়ার কারণে টেম্পারেচারটা বেড়ে যাবে, চাপ কি হয়ে গেল না P1 V1 আর T1, অর্থাৎ সেই আগের অবস্থা আবার ফিরে এলো। মানে চাপ এখানে প্রেসার দিয়ে 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 আমরা এমনভাবে করলাম যেখানে আগে টেম্পারেচার, চাপ এবং আয়তন তিনটেই একসঙ্গে ফিরে আসে, অর্থাৎ তাহলে সিস্টেম কি হলো পুনরায় আগের অবস্থায় অর্থাৎ প্রথম অবস্থায় ব্যাক করবে। সিস্টেম প্রথম অবস্থায় ব্যাক করবে, এটা হচ্ছে ডি পয়েন্ট আর এটা হলো এ। তাহলে এইখানে হলো কি, এইখানে হলো সমষ্ণ প্রসারণ, যেখানে কি করছে না হিট রিজার্ভার থেকে ধর মনে করো Q1 পরিমাণ তাপ হচ্ছে এ নিয়েছে, তাহলে প্লাস Q1 তাপ নিয়েছে যেহেতু সিস্টেম, তাহলে প্লাস Q1। এবারে এখানে কোনো তাপ কিন্তু নেয়নি, কেন ইনসুলেটেড কন্ডিশনে বসানো ছিল। নেক্সট কন্ডিশনে কি হচ্ছে, নেক্সট হচ্ছে সিঙ্কে তাপ দিয়ে দিয়েছে, তাহলে মাইনাস Q2 পরিমাণ তাপ সিঙ্কে দিয়ে দিয়েছে। এখানে আবার কোনো তাপ সে নেয়নি, কারণ ইনসুলেটেড আবরণীর মধ্যে ছিল। তাহলে এই টোটালে এই যে একটা চক্রাকার সাইক্লিক প্রসেস পেলাম, চারটা ধাপে একটা সাইক্লিক প্রসেস, এই চারটা ধাপে সাইক্লিক প্রসেস যেটা পেলাম এটাই হচ্ছে কি কার্নো চক্র বা কার্নো ইঞ্জিনের যে এই সাইক্লিক প্রসেসটা, এটাকে আমরা বলে থাকি কার্নো সাইকেল বা কার্নো চক্র। তাহলে কার্নো চক্রের ঘটনা কি কি হচ্ছে, যেগুলো যদি সামারাইজ করে একবার লিখি তাহলে কি হবে, এ থেকে বি তে আমরা কি পাচ্ছি, এ থেকে বি তে পাচ্ছি সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ। বি থেকে সি কি হচ্ছে, বি থেকে সি হচ্ছে রুদ্ধতা প্রসারণ, রুদ্ধতা প্রসারণ। সি থেকে ডি কি হচ্ছে, সি থেকে ডি হচ্ছে সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। আর ডি থেকে এ হচ্ছে রুদ্ধতা, রুদ্ধতা সংকোচন। তো এই হচ্ছে চারটা প্রসেস। তাহলে প্রথমে সমষ্ণ প্রসারণ কি করলো না, সিস্টেম হচ্ছে এখান থেকে তাপ নিল, নিয়ে কি হলো প্রসারিত হলো, প্রসারিত হয়ে টেম্পারেচার P2 V2 T1 হলো। নেক্সট হচ্ছে রুদ্ধতাপের ক্ষেত্রে আরো প্রসারিত হলো, কিন্তু সেক্ষেত্রে সিস্টেম নিজে নিজে প্রসারিত হয়েছে, তার চাপ আয়তন এবং টেম্পারেচার সবকটা চেঞ্জ হয়েছে। সিস্টেমকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে ওটাকে তোলার ফলে কি হয়েছে না, চাপ বেড়ে হয়েছে P3, আয়তন বেড়ে হয়েছে, চাপ কমে হয়েছে P3, আয়তন বেড়ে হয়েছে V3, আর টেম্পারেচার কমে গিয়ে হয়েছে T2। এরপর নেক্সট আবার সিস্টেমটা কি করলো, এই অনেক যা প্রসারণ হওয়ার হয়ে গেল, এবারে আসবে সংকোচনের পালা। তো সংকোচনের জন্য প্রথমে বসালাম সিঙ্কে বসিয়ে উপর থেকে ওয়েট চাপালে বা প্রেসার দিলে কি বল প্রয়োগ করলে কি হলো না, চাপ বেড়ে গেল, P4 হয়ে গেল, আয়তন কমে গেল V4। টেম্পারেচার এখনো একই আছে, কেননা যেহেতু এই অংশটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের উপর আছে, তাহলে কি হবে না যে টেম্পারেচার যেটুকু বাড়তো, ধরো সংকোচন করার কারণে যে টেম্পারেচার বাড়তো সেটা কি হচ্ছে না অটোমেটিক্যালি সিঙ্কের সঙ্গে আদান প্রদানের কারণে টেম্পারেচার সেম থাকছে, T2 হয়েছে। এরপর নেক্সট হচ্ছে অ্যাডিয়াবেটিক কন্ডিশনে আমরা হচ্ছে পুনরায় আবার আরো প্রেসার দিলাম, তাহলে চাপ হচ্ছে আগের অবস্থায় ফিরে গেল, অর্থাৎ এই প্রথম অবস্থায় আসার আগে যেটা ছিল P1 V1 T1 এ ফিরে এলো। তো এইভাবে হচ্ছে একটা কমপ্লিট সাইকেলে একটা কার্নো ইঞ্জিন কাজ করে বা কার্নো ইঞ্জিনের চক্র সম্পাদন হয়। তো এবারে আমরা হচ্ছে এই কার্নো ইঞ্জিনের হচ্ছে কর্মদক্ষতা বের করব। তো কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে গেলে আমরা একটু আগে কর্মদক্ষতার হচ্ছে নর্মাল প্রসেসে হচ্ছে ফর্মুলা কি জেনে আসলাম না, এটা সমান হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা ফর্মুলা আমরা একটু আগে কি পড়েছি, কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। তো কার্নো ইঞ্জিন বললো, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই প্রমাণটা হয়ে যায়, তো এই কর্মদক্ষতা হয়ে যায় 1 মাইনাস T2 বাই T1।
তো সেইটা কিভাবে হয় এটা আমরা প্রমাণ করব। তাহলে 1 মাইনাস Q2 বাই Q1 কি, তো তার যে পরিমাণ তাপ নিয়েছে বা যে পরিমাণ তাপ দিচ্ছে তার পরিমাণ। T2 T1 হচ্ছে যথাক্রমে হিট রিজার্ভার আর হচ্ছে সিঙ্কের টেম্পারেচার। তো এই সিঙ্ক আর রিজার্ভারের টেম্পারেচার থেকেই কিন্তু আমাদের আর কত তাপ দিচ্ছে জানা দরকার, মানে শুধু সিঙ্কের আর রিজার্ভারের ক্ষেত্রে টেম্পারেচার জানলেই আমরা হচ্ছে কর্মদক্ষতা বের করতে পারবো। এটা শুধুমাত্র কিন্তু আদর্শ ইঞ্জিন মানে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে সম্ভব, বাকি কোনো ইঞ্জিনের অন্যান্য ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এই ডাইরেক্ট এই ফর্মুলাটাই বসে, 1 মাইনাস T2 বাই T1 করতে পারবো না। কেন পারবো না, প্রমাণটা করলে আমরা বুঝে যাব। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে প্রথমে এখানে হচ্ছে Q1 তাপ দিয়েছে, তো Q1 ইজিক্যাল টু কত হবে, না Q1 ইজিক্যাল টু হবে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি Q1 তাপ হচ্ছে কার্যে রূপান্তরিত হয়েছে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে Q1 যদি কার্যে রূপান্তরিত হয় তাহলে হচ্ছে আমরা এই বলতে পারি কি, এই Q1 ইজিক্যাল টু কত হবে অ্যাকচুয়ালি N আর T1 ln V2 বাই V1, কারণ না আগে V1 থেকে V2 তে ট্রান্সফার হয়েছে, তাহলে N আর T1 ln V2 বাই হচ্ছে V1। নেক্সট হচ্ছে আমরা যাচ্ছি কি না, আচ্ছা রুদ্ধতাপ প্রক্রিয়া মানে বি আর সি তে, বি থেকে সি এর ক্ষেত্রে কি হবে না, বি থেকে সি এর ক্ষেত্রে যদি দেখি, বি থেকে সি এর ক্ষেত্রে কোনো তাপ আদান প্রদান হয়নি, মানে Q2 ইজিক্যাল, তাহলে এখানে হচ্ছে তাপের আদান প্রদান মানে Q ইজিক্যাল টু কত 0। সেম কেস হচ্ছে সি থেকে ডি থেকে এর ক্ষেত্রেও সেম কেস, তাপের আদান প্রদান কত 0। তাপের আদান প্রদান আমরা এই যেগুলোর ক্ষেত্রে জানার দরকার নেই। তাহলে নেক্সট হচ্ছে আরেকটা সমষ্ণ প্রক্রিয়া কোথায় হয়েছে না, সি থেকে ডি সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা তাপের আদান প্রদান হয়েছে। তাহলে যে জায়গায় তাপের আদান প্রদান আমার দরকার Q2 বাই Q1, তাহলে সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে Q2 ছেড়ে দিচ্ছে তাই -Q2 ইজিক্যাল টু কত না সেম N আর T2 ln কোথা থেকে কোথায় গেছে না V3 থেকে V4 হয়েছে, তাহলে V4 উপরে যাবে বাই V3। তাহলে এইখান থেকে আমরা Q1 আর Q2 পেয়ে গেলাম। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হচ্ছে 1 মাইনাস Q2 এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো N আর T2 ln V4 বাই V3 বাই N আর T1 ln V2 বাই V1। তো মান বসিয়ে দিলাম, মান বসালে আমরা কি পেয়ে যাব না, এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি Q2 এর মানকে আমরা হচ্ছে এখানে আছে Q2 নেগেটিভ মান আমরা বসালাম না, কারণ Q2 থেকে হচ্ছে অ্যাকচুয়ালি বর্জিত তাপের কারণে আমরা Q2 কে নেগেটিভ ধরেছিলাম। তো এইখানে মান বসানোর সময় আমার দরকার নেই, তো এই মাইনাসটা মুছে দিচ্ছি, দরকার নেই, কারণ আমি শুধু Q2 এর ভ্যালু নেব। Q2 এর নেগেটিভ সাইনটা শুধুমাত্র বোঝাচ্ছে যে তাপটা ছেড়ে দিচ্ছে, তো আমার তাপ ছাড়ছে কি নিচ্ছে তার তো দরকার নেই, আমার এখানে Q2 এর ভ্যালুটা দরকার। তাহলে 1 মাইনাস Q2 বাই Q1 করলাম, তাহলে N আর কেটে গেল, তাহলে দাঁড়ালো কত 1 মাইনাস T2 বাই T1 ln V4 বাই V3, আচ্ছা বাই হচ্ছে কত ln V2 বাই V1। তো এই গেল, আমাকে প্রমাণ করতে হবে কি 1 মাইনাস T2 বাই T1, তাহলে এই পোরশনটা যাতে 1 হয় সেটা আমাকে এবারে দেখতে হবে। তাই এটা দেখার জন্য আমি কি করলাম না, বি ও সি বিন্দু অ্যাকচুয়ালি কি রুদ্ধতাপ, একটা রুদ্ধতাপ প্রক্রিয়ার দুটো প্রান্ত। তো এই রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে লিখতে পারি কি P1, আচ্ছা রুদ্ধতাপ প্রক্রিয়া না ধরে যদি বি ও সি হচ্ছে রুদ্ধতাপের যেমন দুটো প্রান্ত, তেমন একই রকম ভাবে এই T2 টেম্পারেচার এবং T1 টেম্পারেচার, এখানে এটা ভুল আছে, এটা হবে T1 টেম্পারেচার, এইখানে হচ্ছে T2। তো T1 এবং T2 এই দুটো টেম্পারেচার চেঞ্জ হয়েছে কোথায় না বি থেকে সি তে, তাহলে বি একটা সমষ্ণ প্রক্রিয়া, বি তে ঘটা ঘটনা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সি তে ঘটা ঘটনা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো এই দুটো সমষ্ণ প্রক্রিয়ার মাঝে একটা রুদ্ধতাপ প্রক্রিয়া ঘটেছে। তাহলে বি আর সি তে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এখানে লিখতে পারি কি P1 V1 সমান হচ্ছে কত না, P1 V1 না লিখে আমি যদি টি টার্মেও লিখি, তাহলে টি টার্মে লিখলে আছে বি ও সি বিন্দুতে ঘটা বি ও সি বিন্দুতে রুদ্ধতাপ প্রক্রিয়া, কারণ বি আর সি হচ্ছে দুটো রুদ্ধতাপ বিন্দুর হচ্ছে দু প্রান্ত, রুদ্ধতাপ প্রক্রিয়া সেখানে কি হবে না টি আর ভি এর একটা রিলেশন ছিল, আগের দিন করিয়েছিলাম, কি ছিল টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এখানে টি কত T1
ভি কত, ভি টু, ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান হচ্ছে কত না টি টু, এখানে টি টু, ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কত না আমার দরকার কত, আমার দরকার হচ্ছে ভি, এখানে ভি, আচ্ছা আপাতত ভি থ্রি বাই ভি টু করে রাখছি, ভি থ্রি বাই ভি টু ইজিক্যাল টু কত হবে হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজিক্যাল টু কত হচ্ছে না, এটা ওদিকে গেছে তাহলে এটা এদিকে আসবে টি ওয়ান বাই টি টু। তাহলে ভি থ্রি বাই ভি টু এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা এটাকে আরেকটু সিম্পলিফাই করে দিলে আমরা কি পাবো, টি টু বাই ওয়ান মাইনাস থাকবে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হচ্ছে কত না, ইন্টু হচ্ছে এটা উল্টে দিলে হবে এলএন, এটা উল্টে যাবে তাহলে দাঁড়াচ্ছে ভি ফোর ভি ওয়ান বাই হচ্ছে ভি টু ভি থ্রি এইটা। তাহলে ভি ফোর ভি ওয়ান বাই ভি টু ভি থ্রি যদি আমি বের করে নিতে পারি তাহলে কি দাঁড়াবে, তাহলে আমরা সহজে মানটা পেয়ে যাব। তাহলে এখানে নেক্সট হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, নেক্সট হচ্ছে আমরা বের করব ডি ও এ বিন্দুতে, ডি ও এ বিন্দুতে। আচ্ছা ডি ও এ বিন্দুতে কি হচ্ছে না, ডি ও এ বিন্দুতে দেখো ডি আর এ এটাও একটা রুদ্ধতাপ প্রক্রিয়া, তাহলে এখানে হবে টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান হচ্ছে টি টু ভি ফোর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তো এখান থেকে যদি আমি করি তাহলে এটা হবে কত না ভি ফোর বাই ভি ফোর বাই ভি ওয়ান হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজিক্যাল টু কত হবে না টি ওয়ান বাই টি টু। আচ্ছা এবারে দেখো, এবারে হচ্ছে তাহলে দুটো জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে কি না এখান থেকে পাচ্ছি টি ওয়ান বাই টি টু সমান হচ্ছে ভি ফোর বাই ভি ওয়ান, এখান থেকে পাচ্ছি টি ওয়ান বাই টি টু সমান ভি থ্রি বাই ভি টু। তাহলে টি ওয়ান বাই টি টু এর হচ্ছে দুটো ভ্যালু পাচ্ছি, তো এই দুটো ভ্যালুকে যদি কম্পেয়ার করে দিই তাহলে কি হবে, এই ছকটা মুছে দিচ্ছি, দুটো ভ্যালুকে যদি কম্পেয়ার করি তাহলে কি আসবে দেখো, কম্পেয়ার করলে আমরা কি পেয়ে যাবো না ভি ফোর বাই ভি ওয়ান, যেহেতু টি ওয়ান বাই টি টু সমান হচ্ছে তাহলে লিখতে পারি ভি ফোর বাই ভি ওয়ান হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান হচ্ছে কত না ভি থ্রি বাই ভি টু হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তাহলে এখানে তুলে দিলে গামা মাইনাস ওয়ান বোথ সাইডে বাদ চলে গেল, তাহলে ভি ফোর বাই ভি ওয়ান সমান হচ্ছে ভি থ্রি বাই ভি টু। এখান থেকে পাচ্ছি কত না, যে কোনো একটা বের করে নিতে হবে, আমার ওখানে আছে ভি ফোর বাই ভি টু, তাহলে এখানে যদি করি তাহলে ভি ফোর বাই ভি টু ভি ওয়ান বাই ভি থ্রি যদি করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এবারে হচ্ছে কি দাঁড়াবে না, তাহলে এখান থেকে করে নি ভি থ্রি বাই ভি ফোর সমান হবে কত ভি থ্রি বাই ভি ফোর, টুটাকে এদিকে তুলে দেবো ভি টু বাই ভি ওয়ান। এইখান থেকে যদি বসাই তাহলে এখানে এবারে মানগুলো ফাইনালি বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে বোঝার জন্য আমি নীল কালিতে লিখছি। তাহলে এখানে হচ্ছে কি হবে না ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান তো থাকলো এলএন, এলএন এর পর কত হবে না, এলএন এর পর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ভি ফোর বাই ভি টু আমরা বের করেছি কিনা ভি থ্রি বাই ভি ফোর, ভি থ্রি বাই ভি ফোর মানে উল্টো ভাবে আছে, আচ্ছা উল্টো করেই যদি লিখি আমার যেমন আছে তেমন যদি বের করি তাহলে কি হয়ে যাবে, এটাকে উল্টে দিলে ভি ফোর বাই ভি থ্রি আছে সমান তাহলে হয়ে যাবে কত ভি ওয়ান বাই ভি টু। তাহলে ভি ফোর বাই ভি টু এর জায়গায় ভি ফোর বাই ভি থ্রি যেটা আমরা বের করলাম কত ভি ওয়ান বাই ভি টু, তাহলে ভি ফোর আর ভি থ্রি এইটা, তাহলে এইটার বসাচ্ছি কত না ভি ওয়ান বাই হচ্ছে ভি টু, ভি ফোর বাই ভি থ্রি আমরা পেলাম ভি ওয়ান বাই হচ্ছে ভি টু, উল্টো হয়ে গেছে মনে হচ্ছে ভি ফোর বাই ভি থ্রি ভি ওয়ান বাই ভি টু। আচ্ছা এখানে তাহলে এটা হবে কত না ইনটু হচ্ছে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে টু, এটা হচ্ছে ওয়ান, তাহলে দাঁড়াচ্ছে কত না ভি ওয়ান বাই ভি টু ইনটু হচ্ছে কত ভি টু বাই ভি ওয়ান। তাহলে এগুলো সব কেটে গেল, কেটে গিয়ে থাকছে কত ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। তো এটাই হচ্ছে আমার কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। তাহলে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা ফাইনালি পেলাম কত, এটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। তো এইখান থেকে দেখো, এইখান থেকে হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে টি টু যেহেতু কখনো জিরো হতে পারে না, টি টু কখনো জিরো হতে পারে না, তাহলে সিঙ্কের অস্তিত্ব থাকবে না, যেটা আমরা একটু আগে বলেছিলাম। টি টু যেহেতু কখনোই জিরো হতে পারে না, তাহলে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতাও কিন্তু কখনোই 100% হতে পারে না।
তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের তাপগতিবিদ্যার যা কিছু আলোচনা করার। তাহলে আজকের আমরা জানলাম তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ক্ষেত্রে কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি, ক্লসিয়াসের বিবৃতি, এবং জানলাম কি কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কার্নো সাইকেল কি, কার্নো সাইকেলের সঙ্গে হচ্ছে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা বের করলাম, প্রমাণ করলাম কত না এইটা সমান হচ্ছে 1 - T2/T1 আমরা প্রমাণ করলাম। তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে কত না কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে 1 - T2/T1 আমরা প্রমাণ করার পর সেখানে আমরা দেখলাম কত না কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কখনোই 1 হতে পারে না। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।